শহরের জীবনে মানুষ খুব একা। কেউ কেউ ছোট্ট লোমশ কোনো প্রাণকে বন্ধু বানিয়ে ফেলে। ডগ বলে, কেউ ক্যাট বলে, আমরা বলি বেবি। এই আপনি বললেন যে তারা সবসময় বেবি। সে একটা পাথর ছোড়ার বস্তু নয়, তার পিছনে পটকা বাঁধার বস্তু নয়, সেও একটা সেন্টিয়েন্ট অ্যানিমেল। এই যে হুজুগে পোষ্য নিয়ে নেওয়া, একটা ছোট ব্রিড নেবো বলে সিজ্জু নিয়ে চলে আসে। পেট মেডিসিন ইজ অলওয়েজ কস্টলি, তার কারণ হচ্ছে মোস্ট অফ দ্য পেট মেডিসিনস কাম ফ্রম অ্যাব্রড। ওয়ান্স ইউ আর্ন দ্য লয়্যালটি অফ দ্য ডগ, সে কিন্তু সারা জীবন দিয়ে যাবে। ফ্ল্যাটের এই 1200 স্কয়ার ফিটের রেখে তার অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ক্যালোরিজ বার্ন হয় না। এই না মানুষদের মধ্যে একটা বড় অংশ আছে যারা রাস্তার কুকুর বেড়ালেও সে একইভাবেই চিকিৎসা করা হবে। এই যে সিচুয়েশন হয়, সে কষ্ট পাচ্ছে বলে বোঝাতে পারছে না, হয়তো তার প্যারেন্টরাও বুঝতে পারছে না। এটাকে বলা হচ্ছে পেট পেরেন্টিং। আর বাকি যেটা হলো সেটা পেট ওনারশিপ। আজকাল শহরের জীবনে মানুষ খুব একা এবং তাদের জীবন ঘড়ির কাঁটায় মাপা। বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি অথবা গৃহকর্ম, সারাক্ষণ মানুষ ছুটে চলেছে। এই ব্যস্ততায় ভিড়ে কেউ কেউ ছোট্ট লোমশ কোনো প্রাণকে বন্ধু বানিয়ে ফেলেন। হ্যাঁ, যারা বাড়িতে পোষ্য নিয়ে আসেন তারা। সে কোভিডের সময়ের কথা মনে আছে? মানুষ মানুষকে ছুতে ভয় পেত, কিন্তু বহু মানুষ তখন তাদের পোষ্যকে আঁকড়ে ভালোবেসে জীবনের দিশা দেখেছিলেন। কিন্তু ভালোবাসার সঙ্গে আসে দায়িত্ববোধ, আসে যত্ন, আসে আরো নানাবিধ জিনিস। সেগুলো কি সকলে ঠিকঠাক পালন করছেন তাদের পোষ্যদের জন্য? দ্য ওয়াল আরোগ্য নতুন পডকাস্টে আজ আমি তিয়াস এই বিষয় নিয়ে আলোচনায় আমার সঙ্গে রয়েছেন শহরের বিশিষ্ট পশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অবার্ণ মাহাতো। ওয়েলকাম ডক্টর। তো বলে আপনাকে স্বাগত। ডাক্তারবাবু, যে কথা দিয়ে প্রথমেই শুরু করলাম যে আমাদের পোষ্য এবং তার সঙ্গে যেই যত্ন আসে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যে একটা ছোট শিশু যেমন কথা বলতে পারে না, তার কষ্টটা বোঝাতে পারে না, তো সেটা একটা চ্যালেঞ্জ যে ওর কি হচ্ছে আমি বুঝতে পারছি না। পোষ্যরাও তো তাই, তারা কথা বলতে পারে না। তো এই যে সিচুয়েশন হয়, সে কষ্ট পাচ্ছে বলে বোঝাতে পারছে না, হয়তো তার প্যারেন্টরাও বুঝতে পারছে না এক্স্যাক্টলি কি হয়েছে, তখন আপনারা ঠিক কি করেন? এক্স্যাক্টলি সেই জায়গাতে একটা ভেটেরিনারি ডাক্তার আসে। বেসিক্যালি যেটা হয় যে আমরা যেটা বলি আমাদের ডগস এন্ড ক্যাটসদেরকে যে দে আর ফরএভার পেট, ফরএভার বেবিজ। তার কারণ হচ্ছে যে আমরা ডগ বলে, কেউ ক্যাট বলে, আমরা বলি বেবি। তার কারণ হচ্ছে ওরা ছোটবেলা থেকে শুরু করে যতদিন আমাদের সাথে থাকবে তার কোনোদিন নিজের ভাষাতে, ওদের যে ভাষাটা আমরা বুঝি না, তো স্বাভাবিকভাবেই আমরা ওটা কোনোদিন ডেসিফার করতে পারবো না আমি কি বলতে চাইছে। সো জাস্ট লাইক এ পেডিয়াট্রিশিয়ান আমাদেরকে বুঝে নিতে হবে যে ওর কি হয়েছে, এবং সেইখানেই আমাদের ট্রেনিং, আমাদের এই যে প্রফেশনাল নলেজটা কাজে আসে। এবং সেখানে তাকে দেখা, তাকে ছুঁয়ে দেখতে হবে, তার জিভের কালার, তার চোখের কালার, তার স্টুল, তার মুখের গন্ধ, এগুলো নানা রকম মার্কার্স আছে যেগুলোকে আমরা ফলো করার চেষ্টা করি। উই বেসিক্যালি ট্রাই টু ইনভেস্টিগেট অ্যান্ড দেন উই গিভ এ প্রপার অ্যাজাম্পশন। আমাদেরটা কখনোই হচ্ছে এক্সাক্ট ডায়াগনোসিসটা করতে গেলে তখন টেস্ট আছে বা এট দ্যাট পয়েন্ট অফ টাইম আমরা একটা ইনভেস্টিগেটিভ অ্যাজাম্পশন দিই, এবং সেই অ্যাজাম্পশনের ভিত্তিতেই আমাদেরকে এগোতে হয়। তারপরে টেস্ট অ্যান্ড হল আছে যেগুলো করে করে আমাদেরকে ফাইনালাইজ করতে হয় যে কি কি রোগ হয়েছে। তারপরে বাকিটা জাস্ট একটা অ্যালগোরিদমের মতো পড়ে যায়। এই আপনি বললেন যে তারা সবসময় বেবি, এবং তার যে গোটা জীবৎকালটা তার তো মেন্টাল এজ কখনোই বড়দের মতো হচ্ছে না, সবসময় ছোট। আমাদের রেসপেক্টে যদি আমরা ধরি, তারা সবসময় ওই জায়গাতেই থেকে যাবে, কারণ ওরা আমাদেরকে ডেকে, কখনো প দিয়ে ডেকে, কখনো হচ্ছে বার্ক করে, কখনো নানা রকম আওয়াজ করে, লেজ নেড়ে, এইভাবেই আমাদেরকে আমাদের অ্যাটেনশন নেয়, আমাদেরকে অ্যাট্রাক্ট করে, আমাদের কিছু বোঝানোর চেষ্টা করে। এই বেবিদের মধ্যে যদি আপনার কাছে জানতে চাই সবচেয়ে দুষ্টুকে, হয় না বাবা মায়ের সবচেয়ে দুষ্টু সন্তানকে, আপনি কার কথা বলবেন? প্র্যাকটিক্যালি দেখুন না, অ্যাজ বিফোর বিং এ ভেটেরিনারি ডক্টর আই এম এ পেট প্যারেন্ট। তো স্বাভাবিকভাবে আমার নিজের বাচ্চাই হচ্ছে সবচেয়ে বড় দুষ্টু। আমার যে ককার স্পেনিয়েল, আমার চারটা বাচ্চা আছে, একটা ল্যাব্রাডর, একটা সাইবেরিয়ান হাস্কি, একটা সিজু আর ককার স্পেনিয়েল। তাদের মধ্যে এই ককার স্পেনিয়েলটি হচ্ছে ছেলে, এবং আমার এই ছেলে হচ্ছে বাড়ির সবচেয়ে বড় দুষ্টু। মানে ভাই বোনের দুষ্টুমি লেগেই থাকে কি সকলের মধ্যে? সারাক্ষণই লেগে আছে। সকাল 9টার সময় যখন হচ্ছে বাইরে কর্পোরেশনের বাসিটা বাজে, সেইটা হচ্ছে ওর অ্যালার্ম। সেই যে তখন থেকে ওঠে, আমাদেরকে ঘুম থেকে তোলা থেকে শুরু করে করে, আর যেই মুহূর্তে ঢুকবো, যতক্ষণ না ঘুমোচ্ছে ততক্ষণ মুখে বল তাকে থ্রো করে করে যেতেই হবে, সারাক্ষণ চলছে ইচ এন্ড এভরি টাইম। ও কিছু বোঝে না সেই সময়টাতে। আচ্ছা, এই যে পোষ্য যারা পেট প্যারেন্ট আর কি, তো অনেকেই যে খুব চিন্তা ভাবনা প্ল্যানিং করে সবসময় পোষ্য নেন তা না, অনেকেই হুজুগে নিয়ে ফেলেন। খুব ভালো লাগছে বা বাড়ির মানুষ বাচ্চাটি বায়না করছে আমাকে একটা এনে দাও। এটা আমরা টেন্ডেন্সিটা দেখেছিলাম কোভিড এর সময়, কোভিডের লকডাউন, এবং তখন বাচ্চারা বাড়ি বন্দি, তারা বলছে যে আমাকে একটা ছোট্ট পাপি এনে দাও, একটা ছোট্ট ক্যাট এনে দাও। এটা খুব হয়েছিল, বাবা মায়েরা সেই শখ পূরণ করেছিল। এই যে হুজুগে পোষ্য নিয়ে নেওয়া,
পরের কনসিকুয়েন্স না ভেবে সেটার ফলাফল কি খুব ভালো হয়? এখন আমরা কি সেটা কিছু দেখতে পাচ্ছি? প্র্যাকটিক্যালি তা হয় না, কোনোদিনই না। ব্যাপারটা যে কোভিড এর সময় এটা পিকে উঠেছে, কিন্তু এটা সবসময় আজীবনই তাই হয়েছে। প্ল্যান না করে একটা হ্যাঁ, পোষ্যকে নিয়ে তার আসা। কারণ হচ্ছে যেমন আমরা বলি যে আজকের ডেটে খুব একটা মানে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যেমন সেক্স এডুকেশন, ইয়েতে সেরকম ভাবে অ্যানিমাল ওয়েলফেয়ারও স্কুলে পড়ানো উচিত। যে আমি একটা অ্যানিমেলকে কিভাবে দেখবো, সে একটা পাথর ছোড়ার বস্তু নয়, তার পিছনে পটকা বাঁধার বস্তু নয়, সেও একটা সেন্টিয়েন্ট অ্যানিমেল, তারও রাগ, দুঃখ, জ্বালা, ব্যথা, বেদনা আছে, এগুলো আমাদের জানতে হবে। যে কারণে আজকে এগুলো আমরা আজকে কোভিড এর সময় যেমন পিকে উঠতে দেখেছি, আমরা যখন শুরু করেছি তখন থেকে দেখেছি যে পেটস নেয়ার ব্যাপারে এই ভ্যালি স্ট্রিটে গেলাম, দেখে একটা ল্যাব্রাডর ভালো লাগলো, উঠিয়ে নিয়ে চলে এলাম। এটা করাটা উচিত না। আমাদের কাছে যখন ক্লায়েন্টরা আসে যে আমি একটা পেট নিতে চাই, আমি জিজ্ঞেস করি যে আপনি কি নিতে চান, বলে আমি একটা ল্যাব নিতে চান। আমি বলে আপনার ফ্লোরিং কিরকম? ল্যাব একটা 35-40 কেজি একটা বডি হ্যাবিটের একটা কুকুর, সে এই সার্ফেসের উপর থাকতে পারবে না, তার পাস কিট করে করে যাবে। বা তাদেরকে যে আপনি কতটা টাইম স্পেন্ড করতে পারবেন। আমরা যে কারণে আমরা সবসময় বলি, যারাই বলে যে আমি একটা পেট নেবো বা ইসে নেবো, আর বলি আপনি গুগল করুন, ব্রিড সংক্রান্ত অনেক টেক্সট পেয়ে যাবেন, তার কি কি রিকোয়ারমেন্ট সেগুলো পড়ুন, দেখুন আপনার সাথে মেটাতে পারবেন কিনা, দেন গো ফর ইয়ার পেট। এটাকে বলা হচ্ছে পেট পেরেন্টিং। আর বাকি যেটা হলো সেটা পেট ওনারশিপ। এই পেট ওনারশিপ যখন হয়ে যায় তখন তার কনসিকুয়েন্সেস গুলো ভালো হয় না। এই আমি আজকে হুজুকে অনেকেই আছে একটা ছোট ব্রিড নেবো বলে সিজু নিয়ে চলে আসে, কিন্তু সিজু তার লোম প্রচুর, তাকে রোজ আঁচড়াতে হয়, তাকে ভালো করে আঁচড়ে তাকে আজকে সে যদি খেলে, একটু খেললেই ওর লোম গুলো জট পেকে যায়। এবার সেটাকে যখন না প্রপারলি ছাড়ানো হয় বা প্রপার গ্রুমিং যদি না দেওয়া হয়, তো স্বাভাবিকভাবে কিছুদিন পরে ওখানে স্কিন ইনফেকশন শুরু হয়। তা আজকালকার ডেটে আমাদের যা পলিউশন বা এসে তাতে এই সমস্ত লং কোট ডগের লেট পড়ছে, এই পড়ছে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাটোপিক ডার্মাটাইটিস, অ্যালার্জিক ডার্মাটাইটিস, এই সমস্ত জিনিস হচ্ছে। লোকে হুজুকে নানান রকম ব্রিড নিয়ে নিয়েছে, তারপর বুঝতে পারেনি যে সেটার রিকোয়ারমেন্টস কি। যে কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি মাস অ্যাডপশন অ্যাপিল। আজ 6 মাসের গোল্ডেন রিট্রিভার, তাকে তার রিকেটস হয়েছে, সে নিয়ে এসেছিল গোল্ডেন রিট্রিভার ভালো দেখতে, কিন্তু বুঝতে পারেনি সারফেসটা কিরকম, সেই সারফেস স্মুথ সারফেস চলতে পা বেঁকে গেছে। এখন পেট মেডিসিন ইজ অলওয়েজ কস্টলি, তার কারণ হচ্ছে মোস্ট অফ দ্য পেট মেডিসিনস কাম ফ্রম অ্যাব্রড। তো স্বাভাবিকভাবে সেগুলোকে ট্রিটমেন্ট করতে গেলে তখন কস্ট যখন বেড়ে যাচ্ছে, তখন সেই কুকুরকে কিন্তু খরচের খাতায় ফেলে দেওয়া হচ্ছে। তাকে হয় কোনো জায়গায় মাঠে গিয়ে ফেলে দিচ্ছে, নয়তো কোনো শেল্টার হাউসে গিয়ে ফেলে দিচ্ছে, বা আরো আমরা খারাপ দিই যারা হচ্ছে একটু কুকুর বেড়াল ভালোবাসে, তাদের ক্রেস আছে বা সেই ক্রেসে গিয়ে এনে ক্রেসে রাখবো কদিনের জন্য বলে তারপরে ভ্যানিশ, আর আসছে না, এরকম হচ্ছে। এবং এটা সার্চটা যেমন কোভিড এর সময় নেয়ার সার্চটা বেড়েছিল, আজকে সেটা অ্যাবান্ডনমেন্টের সার্চটা আমরা দেখতে পাচ্ছি। রেস্কিউড অ্যানিমালস বাড়ছে এবং সেরকম লোক পাওয়া যাচ্ছে না, কারণ একটা কুকুরকে সে তা একটা জায়গা, এবং তাদের আরো অনেক ব্যাপার হয়, যেমন একটা বাচ্চা একটা বাড়িতে, সে বেড়াল হোক বা কুকুর হোক, সে একভাবে থেকেছে, তাকে নতুন জায়গায় নিয়ে আসার পর তার ইনসিকিউরিটি আসছে, সে স্ন্যাপ করে দিচ্ছে অন্য বাচ্চাদেরকে। তো জিনিসগুলো তো হচ্ছে, আমরা তাদেরকে প্রপারলি দিতে পারছি না সেই জিনিসগুলো। এবং এটার সঙ্গে তো পোষ্যর যে একটা মেন্টাল হেলথ, এটাও তো জড়িয়ে, মানে তাদের যেমন শরীরের অসুখ হলে চিকিৎসা দরকার, তেমনি তাদের তো মেন্টাল হেলথটাও একটা জায়গা যেটা একেবারে মানুষের মতনই প্রায়। মেন্টাল হেলথ অবভিয়াসলি দরকার। মেন্টাল হেলথ যেমন ছেড়ে দিলে, একটা কুকুরকে আমি ছেড়ে দিলাম, অ্যাবান্ডনমেন্ট করছি, তো স্বাভাবিকভাবে তার ভিতরে একটা ডিপ্রেশন আসছে। কারণ একটা জিনিস বুঝতে হবে, কুকুর, বেড়াল একটু সিলেক্টিভ, বেড়াল সহজে পোষ মানে না। বেড়াল তার মালিক নিজের থেকে চুজ করে। আমি একটা চাইলে একটা বেড়ালকে নিয়ে আদর করতে পারবো না, সে আমাকে খামখানোর চেষ্টা করবে। কুকুরের ক্ষেত্রে জিনিসটা কমপ্লিটলি ডিফারেন্ট। ভীষণ ফ্রেন্ডলি। ওরা একটা স্টাডি পাওয়া গেছে যে খাবার দেওয়াটাও রোজ দিন কুকুর প্রেফার করে না। রোজ দিন ওকে যদি কেউ এসে আদরও করে, ওর সাথে একটু কথা বলে, ওকে একটু কানটা চটকে দিল, গায়ে আদর করে দিল, ও কিন্তু ওইটাকে অ্যাকচুয়ালি ওর নিয়ে ক্যাপচার করে অ্যাজ দিস পার্সন ইজ ফ্রেন্ডলি, এবং তার প্রতি আস্তে আস্তে লয়্যালটিটা কিন্তু দিতে শুরু করে দেয়। এবং যার ফলে কি হয় না, ওয়ান্স ইউ আর্ন দ্য লয়্যালটি অফ দ্য ডগ, সে কিন্তু সারা জীবন দিয়ে যাবে। কিন্তু তাকে যখন আমি অ্যাবান্ডন করে দিচ্ছি, সে তাকে ফেলতে পারছে না, কিন্তু সে আবার থাকতেও পারছে না, এন্ড দে স্টার্ট গেটিং ডিপ্রেসড। আর এই যে অ্যাবান্ডনমেন্টের সাথে যেরকম ডিপ্রেশন আছে, সেরকম ঘরের ভিতরে থাকতে থাকতে ডগস ডিপ্রেশন হচ্ছে, যেটা আমরা বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা ডগের তার নিজস্ব রিকোয়ারমেন্টস আছে, ফিডিং আছে, এসে আছে। একটা আমাদের একটা কথা আছে, একটা হচ্ছে টয় ব্রিড বলে, তারা কোলে কোলে নিয়ে ঘুরে গেল।
ওয়ার্কিং ক্লাস ডগ ম্যাক্সিমাম আজকের ডেটে যারা হচ্ছে বাড়িতে কুকুর পোষছেন তারা কিন্তু ওয়ার্কিং ক্লাস ডগ নিচ্ছে, যেমন হচ্ছে গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর রিট্রিভার, জার্মান শেপার্ডস, বিগল হাউন্ডের প্রতি লোকে বলছে যে আরে ব্যাপার আমি ফ্ল্যাটে থাকবো, একটা ছোট ব্রিড যে একটু অ্যাক্টিভ হবে, বিগেল নিয়ে চলে আসছে। খেলাধুলো করবে, কিন্তু এটা হ্যাঁ। বুঝছে না এই বিগেল হাউন্ড হচ্ছে একটা শিকারী কুকুর, সে আচ্ছা। হান্টিং এর জন্য ব্যবহার হয়। তাকে আমি ফ্ল্যাটের এই 1200 স্কোয়ার চৌহদ্দিতে আটকে দিলে, রেখে দিই, হ্যাঁ। তার অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ক্যালোরিজ বার্ন হয় না। সেই বিগেলটি যার বডি ওয়েট 12-15 কেজির ভিতরে থাকার কথা, তার ওজন হয়ে যাচ্ছে 18, Obese 20, হয়ে 25, যাচ্ছে। ওবিস হয়ে যাচ্ছে। তাদের ডিপ্রেশন, তার খেলতে পারছে না, তার ডিপ্রেশন হচ্ছে, সেখান থেকে কার্ডিয়াক ইস্যু শুরু হচ্ছে। তো এই প্রবলেম গুলো হচ্ছে যেমন লাইফস্টাইল ডিসঅর্ডার্স মানুষের হচ্ছে, সেরকম লাইফস্টাইল ডিসঅর্ডার এই ডিপ্রেশন থেকে লাইফস্টাইল ডিসঅর্ডার্স কুকুরের ভিতরেও হচ্ছে। ল্যাব্রাডর, আমাদের এখানে ল্যাব্রাডর গুলো হয় আলুর বস্তা প্র্যাকটিক্যালি। বাইরের দেশে যেগুলো ওয়ার্কআউট বা সেই ওয়ার্কআউটটা যদি না পায়, আমাদের দেশে সেরকম অনেকেই আছে যারা ওয়ার্কআউট করায় প্রপারলি, তাদের ল্যাবরা হেলদি আছে, যেখানেই নেই সেখানে আস্তে আস্তে করে আপনার রোগ অসুখ থেকে তো ওবেসিটি একটা আলাদা জিনিস। কিন্তু আমি যদি একটা ওয়ার্কিং ক্লাস ডগকে তার ক্যালোরি স্পেন্ড করতে না দিই, তাকে ঘরে বসে রেখে দিই, একটা টাইমে পরে সে ডিপ্রেসড, ওভারবার্ডেন্ড। তাকে আমাকে অনেকে ক্লায়েন্ট আছে বলে ও তো বেরোতেই চায় না, একটু বেরোনোর পরে চুপচাপ বসে যায়। তার কারণ হচ্ছে আমি তখন আপনাকে তাতেই ছেড়ে দেন, হ্যাঁ ভাবি যে হয়তো হাঁপাচ্ছে, পারছে না, না ওকে আস্তে আস্তে বার করতে হবে, কারণ ওর ওই জায়গাটার সীমাটা ওইখানেই বন্ধ হয়ে গেছে। ওকে দেখাতে হবে সীমাটার বাইরেও একটা জায়গা আছে। ইউ উইল হ্যাভ টু এগ অন দ্যাট পেট অফ ইয়ার্স সো দ্যাট হি ক্যান এক্সপ্লোর। একবার শুরু করে দিলে কিন্তু আমাদের যেমন পেটকে যেমন নিয়েছি, সেরকম পেটের পিছনে কোয়ালিটি টাইমও ইনভেস্ট করতে হবে, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এবং কত কিছু বোঝার আছে, মানে একটা মনুষ্য সন্তানকে পৃথিবীতে আনার আগে যেমন মা বাবা প্ল্যানিং করেন বা তাদের একটা কাউন্সেলিং হয়, এটাও কিন্তু ঠিক ততটাই ডিমান্ড করে। তা না Obviously. হলে ভালো পেট প্যারেন্ট হওয়া কিন্তু অত সহজ নয়, এটা না। আমার মনে হলো আপনার কথা রাইট শুনে। নাও আমাদের এখানে পেটরা অ্যাকচুয়ালি পেট প্যারেন্টহুড এর জন্য অ্যাকিউট স্কারসিটিতে ভুগছে, যেটা আমার মনে হয়। পেটস আর দেয়ার বাট দে আর নট গেটিং অ্যাডিকুয়েট পেট Right. প্যারেন্টস, অর বিকজ অফ দ্য ল্যাক অফ টেকনিক্যাল নো হাউ। পেট একজন তার পেট প্যারেন্ট হওয়ার ইচ্ছে আছে, কিন্তু সে জানে না আমি কিভাবে হব। কিভাবে এগোবো। ঠিক, আমরা পেটদের নিয়ে মূলত কথা বলছি, কিন্তু এই না মানুষদের মধ্যে একটা বড় অংশ আছে যারা রাস্তার পথ কুকুর বা বিড়াল বা যাই হোক, তো তাদেরও যত্ন দরকার, তাদেরও কেয়ার দরকার। অনেক সময় আমরা দেখি যে অসুস্থতা বা কিছু টার্মিনাল জায়গায় পৌঁছে গেছে, কিন্তু কিছু করার থাকে না। সেইখানে আপনি বা আপনার একটি ক্লিনিক রয়েছে, সেইখানে কি তাদের চিকিৎসাও হয় বা তাদের চিকিৎসা সাধারণ মানুষ করাতে পারে? হ্যাঁ, করাতেই পারে। ব্যাপারটা আছে দেখুন, আমার দরজা খোলা, এখানে একটা ব্রিড ডগেরও যেমন ভাবে চিকিৎসা হয়, একটা রাস্তার কুকুর বেড়ালেরও সে একইভাবেই চিকিৎসা করা হবে। আমাদের কাছে অনেক কোয়ারিজ আসে, আমরা বলি আপনার ক্লিনিকে নিয়ে আসুন। ব্যাপারটা হচ্ছে যে এরা বাইরে থাকে, কি ইনফেকশন আছে আমি জানি না। কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে আমার যারা অ্যাটেন্ডেন্ট আছে তারা গেছেন, গিয়ে এনে সেখানে অন দ্য স্পট ট্রিটমেন্ট করেছে। যেমন আমাদের 2টো ব্লক পরে একজন ভদ্রমহিলা আছেন, উনি রেস্কিউ করেন। ওনার বাড়িতে ওনার বাড়িতে একটা বিগেল আছে এবং ওনার গ্যারেজে অনেকগুলি কুকুর থাকে। তারা কখনো কামড়াচ্ছে, নিজে কান ফাটিয়ে নিচ্ছে, আমাদের প্যারাবেটার যায় গিয়ে ড্রেসিং করে নেয়। এবং যখন অসুস্থ হয় উনি নিয়ে আসেন এবং আমরা সেই যথাযথভাবে ট্রিটমেন্ট করি যেভাবে করা দরকার। এবারে ব্যাপারটা সবসময় সব রকম ট্রিটমেন্ট আমরা করতে পারি না, তার কারণ একটা ব্রিড ডগে যেটা করা পসিবল, তার কারণ হচ্ছে যেই মুহূর্তে সে সুস্থ হবে সে আবার বাইরেই যাবে, সেই আবার কোন ইনফেকশন সেখানে হবে, কি কামড়াকামড়ি খাচ্ছে কি করবে, না খাচ্ছে আমরা জানি না। তাকে হুট করে একটা ডিওয়ার্মা দিতে পারবো না, তাকে হুট করে একটা ভ্যাকসিন দিতে পারবো না। একদম। আমরা অ্যান্টি রেবিসটা দিয়ে রাখতে পারি, যাতে করে হচ্ছে পথ চলতি মানুষদেরকে কামড়ে যাতে করে ওদের থেকে কোনো সমস্যা রকম না ভাবে হয়। রেবিস না হয়। বা ওরাও যেহেতু আপনার আমাদের দেশে অ্যানিমাল বার্থ কন্ট্রোল সেরকম ভাবে হয় না, প্ল্যান্ড ভাবে হয় না, একেবারেই না। যার ফলে কি হয় না, যখন যেখানে এবিসি হচ্ছে সেখান থেকে কোনো আলফা মেল হয়তো বেরিয়ে অন্য জায়গায় চলে আসছে, স্ট্রিট ফাইট হতে হতে হয়তো র্যাবিস কন্ট্রাক্ট করছে এবং সে অন্য কুকুরকে কামড়ালো, র্যাবিসটা ছড়িয়ে যেতে পারে। তাই অ্যাটলিস্ট আমরা চেষ্টা করি যাতে করে আশেপাশে কুকুরদেরকে ভ্যাকসিনেট করে অ্যান্টি রেবিস ফ্রি জোনটা সেটা আমরা করা করতে যায়। পারি, ঠিক। এটা করতে পারি। কিন্তু হুট করে একটা ভ্যাকসিন দিলাম, হয়তো সে তার আগে এমন কিছু খেয়েছে যেটা হয়তো বডিতে গ্যাস করে দিয়েছে, ভ্যাকসিনটা দেওয়ার পরে একটা স্ট্রেস হয়, সঙ্গে ভ্যাকসিনটা ফেল করে গেল, ভ্যাকসিন মিডিয়েটেড ভাবে অনেক সময় রোগ চলে আসে। অনেকগুলো ফ্যাক্টর তো থাকে। এগুলোর জন্য বেসিক্যালি যেটা দরকার সেটা ওয়ান হেলথ অ্যাপ্রোচ। এটা একটা কিউমুলেটিভ অ্যাপ্রোচ, যেটা বাইরের দেশে খুব স্ট্রং, আমাদের দেশে এটা নতুন কনসেপ্ট, কিন্তু আশা করবো এটা যেন আরো তাড়াতাড়ি আসে। তার কারণ হচ্ছে এখানে
অ্যানিমেল হেলথের সাথে হিউম্যান হেলথ ওতপ্রোতভাবে জড়িয়ে জড়িত। রয়েছে। তো সেটাকে যদি আমরা ঠিক করতে চাই তাহলে খালি ওদেরকে অ্যাবান্ডন বা তাদের শেল্টারিং করে হবে না, তাদের হেলথটা মেনটেন করলে তবে গিয়ে আমাদের হেলথটাও আপলিফমেন্ট ঠিক। হবে। তো সেই জায়গায় আমাদেরকে যেটা করতে হবে, তাদের প্রপার ভ্যাকসিনেশন করতে হবে, তাদেরকে যারা টার্মিনালি ইল তাদেরকে শেল্টারে সেই নিয়ে জায়গায় রাখতে হবে, করতে হবে। যারা রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হলো তাদেরকে সুস্থ করে ছাড়িয়ে দিতে হবে। আমাদেরটা প্রাইভেট ক্লিনিক, আমাদের কাছে যারা কন্ট্যাক্ট করে আমরা তাদেরকে যতটা পারি আমরা পুরোপুরি চিকিৎসা করার চেষ্টা করি। সেখানে ফিজিশিয়ান স্যাম্পল দিয়ে দেওয়া হয়, সেখানে যতটা পারা যায় ড্রিপস ফ্রিজ আমরা যদি যারা ওয়েল অফ যদি না হন কিন্তু কেউ Cost effective নিয়ে এলেন চেষ্টা করা যাতে হয়। করে আমরা নিজেদের থেকে স্যাম্পল ট্যাম্পল দিয়ে মেডিকেশনস দিয়ে যতটা পারা যায় সুস্থ করে পাঠিয়ে দিই এর সাথে। কিন্তু বাদ বাকি ওভারঅল যদি দেখতে হয় তাহলে সেক্ষেত্রে ওয়ান হেলথ অ্যাপ্রোচটা খুব জরুরি। একটা গোটা নাহলে পরিকাঠামো একটা একটা সমস্যা আপ টু রয়েছে। ডেট পরিকাঠামো তৈরি না করলে আমরা ওদেরকেও পুরোপুরি চিকিৎসাটা দিতে পারবো না। এই সময় তো এই পথ কুকুরদের নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে আপনি নিশ্চয়ই জানেন, এটা নিয়ে একটা আলোচনাও চলছে সারা দেশে। এটা একদিকে যেমন সত্যি যে সমস্ত পাবলিক প্লেসে যেভাবে পথ কুকুর বাড়ছে সেটা একটা সমস্যার কারণ নানা রকম, আবার উল্টো দিকে এটাও সত্যি যে একটা রায় দিয়ে এটা ঠিক করা যায় না যে তাদের সরিয়ে নাও, না। তারা যাবে কোথায়? এটা নিয়ে আপনার মতামত? ব্যাপারটা যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়ে শুধুমাত্র পথ কুকুর না, যে কোনো স্ট্রে অ্যানিমাল, সেখানে আছে রাস্তায় একটা গরু ছাগল ভেড়া যারাই হচ্ছে হাইওয়ের দিকে চলে আসছে তাদের সবাইকেই বলছে শেল্টার আপ করতে। ব্যাপারটা শেল্টার আপ করতে বলে দেয়, কিন্তু তাদের জন্য কতটা শেল্টার দরকার সেটা আগে জানতে হবে। একটা প্রপার অ্যানিমাল সেন্সাস করা দরকার, এবং এগুলো একটা খালি ডাইরেকশন দিয়ে হয় না। আজকে যদি খালি একটা ডাইরেকশন একটা টাইমলাইন দিয়ে দেয় তাহলে কিছুই হবে না। ওকে ধরে গিয়ে একটা জায়গায় ডাম্প করে দেবে। সেখানে আমাদের একটা জিনিস জানতে হবে, উই হ্যাভ সামথিং কল জুনোটিক ডিজিজ। এই কুকুর থেকে অন্য প্রাণীদের মধ্যে কিছু রোগ আছে যেটা ট্রান্সমিসিবল। কিছু রোগ কুকুর বেড়াল ছাগল গরু থেকে আমাদের মধ্যে ট্রান্সমিসিবল। যদি আমি ওদেরকে ডাম্প আপ করে দিই, এই এত রকমের রোগ তাদের ইনফেকশিয়াস এজেন্টস তারা মিক্স আপ করবে, এবং মিক্সিং করার পরে যে লোকজন ওখানে যাবে ওদেরকে কেয়ার করতে বা এসে করতে, দে ক্যান বি ক্যারিয়ার্স টু মাল্টিপল ডিজিজেস। আজকের ডেটে এই যে আপনার সোয়াইন ফ্লুটা বা আমার এই যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এই সমস্ত জিনিসগুলো কেন এত মারাত্মক হয়েছে? কারণ দিস ভাইরাস ইজ অ্যাকচুয়ালি মিক্সিং ভেসেল ফর মাল্টিপল আদার ডিজিজেস। এগুলো মিক্সিং যত হচ্ছে তত তাদের পোটেন্সি আসছে। তো জুনোসিসটাকে মাথায় রেখেও আমাদের শেল্টার করতে হবে, যে আমি জাস্ট একটা ডাম্প আপ করতে পারি না এর সাথে। তো যেমন ডাইরেকশন দিয়েছে সেরকম সুপ্রিম কোর্টকে আশা করব এই ব্যাপারে ওরা আরো পর্যালোচনা হয়তো করবেন, এবং করে কিভাবে হচ্ছে একটা প্রপার অ্যানিমাল লস এনে শেল্টার আপ করা যায়। না হলে ডাইরেক্ট শেল্টার করাটা এটা কখনোই বিজ্ঞান সম্মত ওয়ে নয় একটা অ্যানিমালকে রাখা। বিজ্ঞানসম্মত যেমন নয়, সেরকম ওয়েলফেয়ারের দিক থেকে যেটা আমি বললাম, দে আর সেন্টিয়েন্ট অ্যানিমালস, তারাও দুঃখ বোঝে কষ্ট পায়, তাদেরও হচ্ছে ব্যথা বেদনা হয়। সো একটা সেন্টিয়েন্ট অ্যানিমালকে জাস্ট তাকে তুলে দেওয়াটা ঠিক সম্ভব নয়। ঠিক। শেষ প্রশ্ন করি, এই আপনার এত দীর্ঘ জীবনে আপনি এত যে চিকিৎসা করেছেন এত না মানুষদের, তো এরকম কোনো মুহূর্ত রয়েছে, এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে যেটা আপনার চোখে জল এনে দেয় বা আজকেও ভাবাই বা আপনার মনে পড়ে আর কি, সেইটা যদি একটু আমার দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করেন? এটা যদি আমি বলি তাহলে এখানে দু রকমের দিক আছে। একটা হচ্ছে আমি একটা ঘটনা বলবো, সেটা হচ্ছে আপনার পেট রিলেটেড। সেখানে আমার কাছে দুদিন আগেই এসেছিল অজি বলে একটা গোল্ডেন রিট্রিভার। ওর কিছু অ্যানাটমিক্যাল ডিসঅর্ডার্স নিয়েও জন্মেছে, যেমন ওর হেপাটিক পোর্টাল ভেনটা খুবই ছোট, ওর লিভার থেকে যে ব্লাডটা হার্টে ব্যাক করে সেটা সেই রকম ভাবে যেতে পারে না। সে যখন এসেছিল আমার কাছে তার একটা টেস্টিকেল ভিতরে ছিল, এবং তার অলরেডি অ্যাকিউট জন্ডিস হয়ে গেছিল বিকজ অফ দিস কন্ডিশন। তাকে জন্ডিস থেকে সারানোর পরে যখন তার টেস্টিকেলটাই বার করে অপারেট করা হয়, আজকের ডেটে সে হেলদি। অন্যান্য বাচ্চারা যখন হচ্ছে ভয় পায় যে ডাক্তারবাবু আসবে এসে নিয়ে একটা ধরে ইনজেকশন দিয়ে দেবে, অন্যান্যরা কুকুর বেড়াল যারাই ওরা হচ্ছে টেনসড হয়ে থাকে। ও ওই দিক থেকে মুখে লিস্টটা নিয়ে দাঁড়িয়ে থাকে আমার দরজার সামনে যে কখনো ঢুকতে পারবে, এবং ঢুকিয়ে যাওয়ার পর ও বেরোতে চায় না। ও কন্টিনিউয়াসলি গোটা চেম্বারে ঘুরতে থাকে, আসে একবার দেখে যে ডাক্তারবাবু আছে তো, হ্যাঁ আছে, আমার লোকটা আছে, আবার একটু ঘুরে টুরে আবার এসে দেখে এটাও জানে সেফ প্লেস। এটা যেমন একটা দিক, সেরকম আমাদেরকে সব থেকে বেশি যেটা ভাবে সেটা যে অ্যানিমাল লাভ ফর এ পেট কোন জায়গায় যেতে পারে। আমাদের একটা পেট পেরেন্ট ছিল রিসরায় থাকতো, হি ওয়াজ নট সো ওয়েল অফ, কিন্তু ওনার কাছে একটা কুকুর ছিল ইন্ডি ডগ, তার হয়েছিল ক্যান্সার, এবং ওনার হি ওয়াজ নট ওয়েল অফ। তো কি হয়, যাই উনি নিয়ে আসেন, আমরা ট্রিটমেন্ট করে ওনাকে বলিও যে এই ব্যাপার। আমরা নিজেরাও চেষ্টা করি কিন্তু কিছু মেডিসিন হয় যেগুলো ওনার ফিজিশিয়ান স্যাম্পল বা পাওয়া যায় না, বা খুবই কম পাওয়া যায়, যেগুলো হয়তো ওনার এন্টার কস্ট অফ ট্রিটমেন্টটা করা যাবে।
কিন্তু 4 বছর ডগের কিন্তু উনি ট্রিটমেন্ট করেছেন এবং সেই বাচ্চাটি কিন্তু প্রায় সুস্থ অবস্থা থেকে মানে ওর একটা কন্টেন্ট হয়ে গেছিল এবং যখন যায় সে কিন্তু ওটা মানে ক্যান্সার গ্রোথটার জন্য যায়নি, নর্মাল কার্ডিয়াক অ্যারেস্ট হয় ডিউ টু এজ। হুম হুম। পরে আমরা জানতে পারলাম উনি ওনার নিজের এন্টায়ার সেভিংস খরচা করে দিয়েছিলেন ওই বাচ্চাটার ওটার জন্য। পেছনে। আজকের ডেটে আমরা যখন দেখি যে কেউ হচ্ছে খরচা বাঁচানোর জন্য কুকুরকে অ্যাবান্ডন করে দিচ্ছে, সেই ভদ্রলোক একজন পেনশনার রিটায়ার্ড পার্সন তার এন্টায়ার লাইফের সেভিংসটা বাঁচিয়ে মানে এক্সপেন্ডিচার করেছে সে একটা রাস্তার বাচ্চার জন্য এবং তাকে এন্টায়ার কোয়ালিটি লাইফটা দিয়েছে। হ্যাটস অফ টু দ্যাট পার্সন। সত্যিকারের পেট প্যারেন্ট এরকমই হন, যেরকম ডাক্তারবাবু শেষে বললেন। আজকের আলোচনা থেকে আমার একটা কথাই মনে হলো যে প্রথমে যেটা বললেন যে পেটের ওনার হওয়া আর পেট প্যারেন্ট হওয়া দুটো সম্পূর্ণ আলাদা। ফলে আমরা যারা পোষ্য নেব বলে ভাবছি বা আমাদের পোষ্য রয়েছে, আমরা যেন এই জায়গাটা খুব ভালো করে মাথায় রাখি। আর অবশ্যই মনে রাখি যে পোষ্যের প্রতি ভালোবাসা থাকলেই যথেষ্ট নয়, তার যত্ন, তার কেয়ার, তার চিকিৎসা সবটাই ভীষণভাবে জরুরি এবং সেজন্য ডাক্তারবাবুরা আছেন আমাদের সঙ্গে। এই এপিসোড আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে মতামত জানান। আপনার বাড়িতে কি ছোট্ট কোনো পোষ্য রয়েছে তার কথা কিন্তু লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। শেয়ার করুন এই এপিসোড এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।